বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে আজকের যে বিশেষ অনুষ্ঠান, 1971 সালের আমি এম শাহজাহান আলী গোলদার, রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের সনদটি এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, যেটা www.dailynewsstar.com নিউজ পোর্টাল এবং newsstar.tv IPTV। এখানে সেই আজ 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। আজ সেই 26 মার্চ 1971 শুরু হয়ে 2 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের 252তম দিবসে আমার যে যুদ্ধ, আমি ওই সময়ও আমরা সেই ভারতে শরণার্থী ক্যাম্পে ঘুমাইতাম এবং মুক্ত অঞ্চল বনগা বেনাপোল এই জায়গাটায় এসে মুক্তিযুদ্ধটা করতাম। ওই সেই মোটরগুলার শব্দে আমার বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট, আমি শুনি না। কোনো দানবীর যদি দান করেন আমার এই যে চিকিৎসাটা করাইতে পারি। তো সেই 1971 সালের চূড়ান্ত বিজয়, অর্থাৎ 16 ডিসেম্বরের বিজয়ের পূর্বেই 7 ডিসেম্বর 1971 যশোর ডিস্ট্রিক্টটা স্বাধীন হয় এবং ওই যে নৌবহরও, সপ্তম নৌবহর যেটা আমেরিকা পাঠিয়েছিল, সেটিও ফেরত যায় আর কি। চূড়ান্ত বিজয়ের দিন আমরা সেই যশোর কলকাতা রোড ধরে, আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদা সিটিতে, তো ওই আমরা সেই স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এখন এখানটায় আমার এই যে মুক্তিযুদ্ধ শেষে এবং মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য 2-1টি ঘটনা সহ আর কি, মুক্তিযুদ্ধ পরবর্তী পদ্য পর্যন্ত আর কি আমার মুক্তিযুদ্ধ বিষয়ক যে আর কি অবস্থান। তো সেই দেশ স্বাধীন তো হয় 1971 সালের 16 ডিসেম্বর, চূড়ান্ত বিজয়ের দিন আমরা এই বেনাপোল আসি। দুই পাশে ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আমাদেরকে ফিরাইয়ে নিয়ে যাওয়া হয়। অতপর আর কি আবারও সেই 1973 সালে আর কি ক্লাস 3-তে ভর্তি হয় বাংলাদেশে এসে আর কি। তখন তো বই পুস্তক নাই, স্কুলের অবস্থাও খারাপ, আমাদেরকে আর কি স্কুলের মাঠেই আর কি ক্লাস করতে হয়। তারপরে তো আর কি সেই লেখাপড়াটাতে যে আমার জীবনে আমি এই জায়গাটাই লেখাপড়া শেষ করতে যাই আর কি, আমার বড় ভাই খুব অসুস্থ থাকা অবস্থায় আমার ক্লাস 5-এর যেটা বাৎসরিক পরীক্ষাটা দেওয়া হয় নাই। আমার ওই মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ স্যার মরহুম, উনি আর কি আমার বাড়ি থেকে নিয়ে এসে আলাদাভাবে পরীক্ষা নিয়ে 5ম শ্রেণীর পরীক্ষাটা দেওয়ার পরে 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়। 6ষ্ঠ শ্রেণীতে যখন হাই স্কুলে দাখিল হয় তার 1 বা 2 বছর পরেই আর কি এই যে জিয়াউর রহমান ইয়েস/নো ভোটটা দেন আর কি। আমি তখন ভোটার হয়নি, কিন্তু আমাদেরকে চাপ দিয়ে ওই যে পুলিং এজেন্ট করা হয় এবং পলাশ হোটেল থেকে আমাদের পুলিং এজেন্টদেরকে একটি বিরিয়ানির প্যাকেট এবং 50 করে টাকা দেওয়া হয়। এই তখন কি ভোট হয়েছে না হয়েছে অত দূর যাওয়ার বা জানার প্রয়োজনটা নাই। অতপর আর কি আমি 80-র দশকে ঢাকাতে আসি। তখন এরশাদ সরকার ক্ষমতাটা টেক করেন নানান চড়াই উতরাইয়ের মাধ্যম দিয়ে আর কি। 9 বছর কাল আর কি ক্ষমতায় এরশাদ এই যে স্বৈরাচারের মাধ্যম দিয়ে ক্ষমতাটা আঁকড়ে থাকে। 5 ডিসেম্বর 1990 এরশাদ যখন ক্ষমতাচ্যুত হন আর কি, ওই সেই ছাত্র আন্দোলনে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হতে যে ছাত্রলীগের সাথে আন্দোলনটা করি। অতপর তো আর কি গণতন্ত্রের যাত্রা শুরু হয়। 1991 বিএনপির
ক্ষমতাসীন হওয়ার মাধ্যম দিয়ে 1996 সালের নির্বাচনে আমি এই যে স্বতন্ত্র হিসাবে 15 ফেব্রুয়ারি নির্বাচনে কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে অংশগ্রহণ করি এবং আমার জামানতটি বেঁচে ছিল। তারপরের থেকেই তো আর কি এই যে আবারও আওয়ামী লীগ বিএনপি এইভাবে আর কি 2009 সালের যে নির্বাচন সর্বদলীয় সেখানটা থেকেও আওয়ামী লীগ এই যে যেতে এরপরের থেকে তো 23-24-এর যে 7 জানুয়ারির নির্বাচন আর কি মাঝখান দিয়ে আমি এই আওয়ামী লীগের এবং আমি স্বতন্ত্র হিসাবে আর কি 2008, 14, 18 আমি এই যে যশোর 1 ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 হতে আর কি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার চেষ্টা করি, কিন্তু 1% ভোটার না হওয়ায় করা আর হয়ে ওঠে নাই। 2024 সালে যখন একদলীয় এই যে ভাবে নির্বাচনটা হবে শুনলাম, তখন আমি আর 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েও নির্বাচনটা আমি আর করি নাই। ইতিমধ্যে আর কি 2023 সালে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় তখন আর কি 18 কোটি জনগণের পক্ষ হতে আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মতো সকল যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি আমি 2023 সালের রাষ্ট্রপতি পদের জন্য এই যে আবেদন করি এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার চেষ্টা করি, কিন্তু এখান থেকে এই যে নমিনেশন ফর্মটা আমার কাছে বিক্রি করা হয় নাই। অতঃপর আর কি ইতিমধ্যে তো আমি ওই সেই 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান করি ছাত্রদের সাথে এবং ডেমোক্রেটিক বাংলাদেশ নামক একটি আমি এই অরাজনৈতিক গবেষণামূলক সংগঠন প্রতিষ্ঠা করি, যার সুবাদে আমি একাধিকবার এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। আমার এই যে ডাইন দিকের ছবিটি টুইন টাওয়ার আমেরিকার এবং বাম দিকের ছবিটি আমার 1971 সালের রণাঙ্গনের 265 দিন যে মুক্তিযুদ্ধ করেছি সেই মুক্তিযুদ্ধের ছবি। আমার এই বইটিতে এই যে 20,087 মিনিটের অনুষ্ঠান, যার ভিতরে মুক্তিযুদ্ধের আমার কৃত মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম 2000 মিনিটের আমার এই এনএসটিভি চ্যানেল থেকে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি এক বইটির মূল্য 500 টাকা। তো এই জায়গাটাই আর কি আমি এই অতঃপর এই ডেমোক্রেটিক বাংলাদেশ নামক সংগঠনটা নিয়েই আছি। এই যে 2024 সালে ছাত্র জনতা সরকার 5 আগস্ট যখন এই যে সাবেক সরকার এখানে পতনের পর আর কি ক্ষমতা নেওয়ার পরে আমার এই যেটা দি নিউজ স্টার ভবন বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও এটা 1991 সাল থেকে 2017 সাল থেকে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও আর কি, এখান থেকে আমি অনুষ্ঠানটা করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি। তো আমার এখানে এসে 7-8 তারিখে আমাকে খুব নিগ্রহ করে। আমার এই অফিসটা স্টুডিওটা বাড়িটা আমাকে প্রায় 2 মাসাধিককাল খুলতে দেওয়া হয়নি। অতঃপর একদিন যখন খুলি আমাকে এসে হেনস্থাটা করে। অতঃপর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন বললেন যার যা কিছু আছে লিখিত জানান, তখন আমি লিখিতভাবে জানাই। তো আমার এখান থেকে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদারের কথাই আর কি এইটা যেহেতু আমার 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ আমি এখানে উপস্থাপনা করেছি, লিখিতভাবেও বলেছি, আবারও উপস্থাপনা করেই চলেছি। 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আজকের এখানকার আমি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। এখন আমাদের আজকের যে প্রোগ্রাম ডেইলি ভিউজ www.dailynewsstar.com, আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, newsstar.tv IPTV, এই যে নিউজ স্টার অনলাইন পত্রিকার রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। আজ আমাদের এখানে যেটা এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠান
ডেইলি ভিউজের অনুষ্ঠান। এখানে 15 বছরে $24,000 কোটি বিদেশে পাচার, বার্ষিক উন্নয়ন কর্মসূচি 40% অর্থ আমলারা লোপাট করেছে। 7টি বড় প্রকল্পের প্রতিটিতে 10,000 কোটি টাকা করে অতিরিক্ত ব্যয় হয়েছে। তো এখানটায় আর কি আমি এইটার উপরেই একটু বলবো যে 10,000 কোটি টাকা করে 7টি প্রকল্পের যে টাকা ব্যয় হয়েছে, এর ভিতরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, এইরকম আরও 3টি। এখানকার পদ্মা ব্রিজের শুরুটাই হয় 10,000 কোটি দিয়ে, মেট্রো রেলও 10,000 কোটি থেকে 22,000, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই 12,000 কোটি থেকে 22,000 কোটি, কর্ণফুলী টানেল 10,000 কোটি টাকা, আর 3টি প্রকল্প এইরকম আর কি এই 20,000 কোটি টাকা করে। তো এখানটাই দেখা যাচ্ছে কি যে 10,000 কোটি করে লোপাট হতে গেলে কত কোটি টাকার কাজ হতে হবে। এছাড়াও আর কি আমাদের এই 15 বছরের যেটা জাতীয় বাজেট হয়েছে আর কি, সেই 72-73 থেকে 23-24 পর্যন্ত 63 লক্ষ কোটি টাকার। এখান থেকে আমার একটি উপস্থাপনা, আমি একজন রেভিনিউ লয়ার হিসাবে 1988 সাল থেকে রেভিনিউ লয়ার হিসাবে ব্যবসাটা করে আসছি, সেই জায়গা থেকে আমার একটি উপস্থাপনা যে এইগুলো অবশ্যই ঠিকাদার আছে, বিদেশি দেশি কোম্পানি আছে, এর সাথে বিভিন্ন লোক জড়িত আছে, ব্যাংক জড়িত আছে। তো এইটা যদি এই যে মেট্রো রেল, পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানটায় 72,000 কোটি টাকা। তো এতে যদি 40,000 কোটি টাকা লোপাট হয়ে পাচারি হয়ে যেয়ে থাকে, তাহলে 32,000 কোটি টাকায় আমাদের এইরকম মেগা প্রকল্পটা যদি হয়ে থাকে, আমার এখানে বলার কিছু নাই। যারা এই টাকাটা লোপাট করেছে আর কি, চুরি করে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করা যেমন দরকার, এই সরকারের আমলে এই রকম আরও কিছু কিছু মেগা প্রকল্পের এখন তো কোনো খরচই দেখা যাচ্ছে যে হলেও টেন্ডারে চুরি হবে না, কমিশন বাণিজ্য হবে না, লবিস্ট প্রয়োজন নাই। তো এখান থেকে এই আমলে আর কি যেখানে এই 20,000 কোটি টাকার প্রজেক্ট থেকে 10,000 কোটি টাকায় যেহেতু চুরি করা যায়, তাহলে এই রকম প্রজেক্টগুলো যদি দেওয়া হয় আর কি, এটা আমার নিজের কাছেই খুব আশ্চর্য লাগছে যে 72,000 কোটি টাকার মধ্যে 40,000 কোটি টাকা চুরি হয়ে গেল। 32,000 কোটি টাকায় পদ্মা ব্রিজ, মেট্রো রেল, চট্টগ্রামের টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই 4টি বৃহৎ কাজ 32,000 কোটি টাকাই হয়ে গেছে, আর 40,000 কোটি টাকা তো পাচার হয়ে বিদেশে চলে গেছে। এটা আমার কোনো হাইপোথেটিক্যাল নাই, আমি পত্র পত্রিকা থেকে এবং যারা যে সকল টেন্ডারের মাধ্যমে কাজ হয়েছে গুগলে ঢুকে ওখান থেকে আমি এইগুলো সংগ্রহ করেছি। আরও একটা জিনিস সংগ্রহ করেছি, এই টেন্ডারগুলো যখন হয় ওপেন টেন্ডার, এখানে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও বহু দেশের ঠিকাদাররা এখানে অংশগ্রহণ করে থাকে। তো কাজেই যেই রকমটা 10,000 কোটি টাকা করে চুরি হয়েছে বলা হচ্ছে, কারা কারা এই টাকা এখন কোথায় আছে, কোথায় সম্পদ করেছে, প্রমাণের দায়িত্ব বাদী। অর্থাৎ যারাই এই কথাটা বলছেন তাদেরকে 18 কোটি জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে যে এটা বিষয়টা এই রকমের আর কি। শ্বেতপত্র ঐতিহাসিক দলিল হিসাবে লোপাট হয়েছে, আতঙ্কিত হওয়ার মতো। প্রধান উপদেষ্টা, আমি সেই 2004 সাল থেকে জানি এই দেশের 18,000 কোটি টাকা বিভিন্ন কর্পোরেট ব্যবসায়ীরা, এই যে যেমন আকিজ গ্রুপ, বিড়ির ব্যান্ডরোল, ওই যেমন টিনের ব্যবসা করে, স্টিলের যারা, এইরকম 80,000 কোটি টাকাটা ট্যাক্স দেয় নাই। অনেকেই মামলা মোকদ্দমার ফাঁক ফোকর গলিয়ে, যেমন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 662 কোটি টাকা ইনকাম ট্যাক্সের টাকা, যে টাকাটা জনগণের উন্নয়নের এবং বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার হয়ে থাকে,
এইটা তার অনিয়মিত মামলার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে 662 কোটি টাকা ওয়াক ওভার পেয়েছেন। এই 80,000 কোটি টাকা সহ 1.84 এই যে 1.8 লক্ষ কোটি টাকা 1.84 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার হয়েছে আর কি, তার ভিতরেও কি এই যে যেগুলো ট্যাক্স ফাঁকির টাকা পড়ে আছে, দালালি কমিশন নিয়ে গেছে, এবং দৃশ্যত যেগুলো এই যে ভূমিমন্ত্রীর সম্পদ, এইগুলো ইনক্লুডেড, বা এখানে যেগুলো যেমন সালমান এফ রহমান এদের সমগ্র সম্পত্তি এবং ব্যাংক এবং শেয়ার মার্কেটের সব কিছুই রাষ্ট্রীয়করণ করা হয়েছে। তো এই 1.84 করোড় টাকা কি এর মধ্যে নাকি অন্য কিছু, এটা প্রমাণের দায়িত্ব কিন্তু বাদীর। এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ হোক আর যেই হোক না কেন, 18 কোটি জনগণের পক্ষ হতে আমি একজন হিসাবে, আমি একজন সুপ্রিম কোর্টের এই যে রাজস্ব আইনজীবী হিসাবে আমি এখানটা থেকে আমার এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত newsstar.com নিউজ চ্যানেল থেকে আর কি, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র পত্রিকা এবং ডাটা গুগল ঘুরে আর কি যেটা আমি পেয়েছি আর কি, যদি এইরকম সেই 80,000 কোটি টাকা এখনো বকেয়া থেকে থাকে এবং আরো অনেকে আইনের মাধ্যম দিয়ে যদি ওয়েবার পেয়ে থাকে, সেই টাকাটা যদি এর ভিতরে হয় তার পরিমাণই বা কত। এছাড়াও দৃশ্যত যেগুলো দেশে বিদেশে টাকা পাচার হয়ে রয়ে গেছে, ওই ব্যক্তিদের কেউই তো আর জেলখানার বাইরে নাই, যারা জেলখানার বাইরে তারা পালিয়ে আছে। তো দেখা যাচ্ছে কি এই টাকা সংগ্রহ করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেমন বলেছেন, বাংলাদেশের আর্থিক অবস্থা এখন অনেক ভালো, তবে দুর্বল ব্যাংকগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। তো এই যে রেমিটেন্সও বেশি আসছে, এই ইত্যাদি ইত্যাদি আর কি। তো এখানটা থেকে বেআইনি পুনঃতদন্ত বিচারে সাজা হয়েছিল তারেক রহমানের। আমানতের সুরক্ষা দেওয়া হবে গভর্নর, খেলাপি ঋণ 25-30% পৌঁছে যাবে, সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন, লাভজনক নয় এমন প্রকল্পে সম্পদের অপচয় করা হবে, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। প্রকল্পের কোনো ব্যয়ই বাড়ে নাই, যে প্রকল্পগুলো ডলারের রেট ছিল 49 টাকা, ওই ডলারই যখন এখন 130 টাকা, তার মানে সুয়াগুন। তো একটা 1000 কোটি টাকার এই প্রকল্প, এর এখন প্রকল্প মূল্য দাঁড়িয়ে গেছে ডলার হিসাবে আর কি 2500 কোটি টাকা। এখানটাই এইরকম বললে আমরা তো গরিব দেশ, গরিব দেশের গরিব সম্পাদক, অর্থাৎ আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, এটা কোনো রিডাররা পড়ে না, কোনো বিজ্ঞাপনও আমরা পাই না আর কি, আমরা খুব ভয় পেয়ে যাই আর কি। এইটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলা হয় যে দেখেন প্রকল্পগুলো যখন গৃহীত হয়েছে তখন ডলারটা ছিল 50 টাকা, ডলারটা ছিল 60 টাকা, এখন হচ্ছে 130 টাকা, কখনো কখনো বা এখন ডলার তো পাওয়াই যাচ্ছে না। এই রকম পিরাক্কালন করে যদি খবরটা বলা হয় আমরা কিন্তু আশান্বিত হই। পূর্বের সরকার কি করেছে না করেছে, 1972-73 থেকে 23-24 প্রত্যেকটা সরকারই উন্নয়ন করেছে। এইটা যেমন খন্দকার সরকার 7 মাসে কোনো বাজেটই পাই নাই, উন্নয়নের প্রশ্নই আসে না। এছাড়া সকল সরকারের আমলেই উন্নয়ন না হলে আর কি মাত্র 765 কোটি টাকা 72-73 রাজস্ব বাজেট, সেইটা 23-24-এর রাজস্ব বাজেট আর কি 7.65 লাখ, যার নেট বাজেট 5 লক্ষ কোটি টাকা, আর 2.65 লাখ হচ্ছে এটা বর্ধিত বা অতিরিক্ত বা আদায়তব্য বাজেট আর কি। তো এই রকম হিসাবটা যদি করা হয় এরশাদের সময়, বিএনপির সময়, এই আওয়ামী লীগের সময়, সকল সময়তেই আর কি এইটা ডলারের দামটা কিন্তু বাড়তেই আছে। এইটা পিরাক্কলন করে আমি কেন বলতে পারছি, আমি রেভিনিউ ব্যবসাটা করি। আজকে যেমন চট্টগ্রাম কাস্টম হাউসের মালামাল খালাস করার ডলারের রেট 121 টাকা, কিন্তু কার্ব মার্কেটে 135 টাকাতেও ডলার মিলছে না। ব্যাংকগুলো বিক্রি করতেছে, বলছে তারা
25 টাকা, কিন্তু 130 টাকার কমে কোনো ডলার ব্যাংক থেকে পাওয়া যায় না। তো এই প্রাক্কলনগুলো করে যদি খবরটা প্রকাশ করা হয়, আমরা যারা সাধারণ জনগণ, 18 কোটি জনগণ আর কি, আমাদের জন্য খুব সুবিধাটা হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।